জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের আলাপে মির্জা ফখরুলের বিষয়, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচারের প্রতিশ্রুতি। দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? যদি আমরা ক্ষমতায় আসি অবশ্যই বিচার করব। বিপ্লবীরা দালিলিক স্বীকৃতির অপেক্ষায় থাকলেও ফ্যাসিবাদীদের পুনর্বাসনের প্রস্তুতি চলছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস লুৎফুজ্জামান বাবর সহ 5 জন, যাবজ্জীবনের সাজা কমিয়ে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ক্ষমতা খাটিয়ে প্লট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, প্রথমবার আসামি হলেন জয়। কমিশনের জালে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। দাবি আদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শিক্ষার্থীদের। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআইরা। এইচএমপি ভাইরাস প্রতিরোধে তৎপর সব স্থলবন্দর, দেশে ঢোকার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। ভারতীয় ট্রাক চালকরা আওতায় না আসায় উদ্বেগ। আসছে জুলাই আগস্টেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, নির্বাচন যত দেরি হচ্ছে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। গুলশানী সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। বিএনপি জামায়াত ফ্যাসিবাদের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার জানিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। নির্বাচন কবে হবে? প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন 25-এর শেষে অথবা 26 সালের প্রথমার্ধে। তার বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় দলগুলোর মধ্যে। সংস্কার সংক্রান্ত এবার বিএনপি মহাসচিব বললেন, ভোট যত বিলম্ব হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ততই বাড়ছে। চলতি বছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনের আহ্বান তার। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকের বিষয়বস্তু নিয়ে গুলশানে সংবাদ সম্মেলনে দলের অবস্থানের কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। স্থানীয় নির্বাচনের কথা বলে জাতীয় নির্বাচন পেছানোর কথা কোথা থেকে আসে, এমন প্রশ্নও মির্জা ফখরুলের। এই ব্যাপারে আমরা সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আসে কোত্থেকে? 2 নম্বর, নির্বাচন পেছানোর চিন্তাটাই বা আসে কোত্থেকে? বিএনপি ও জামাতের আদর্শিক দূরত্ব থাকলেও নির্বাচন প্রসঙ্গে সবাই এক। এমনকি ফ্যাসিবাদের নির্যাতনে এই দুই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার অবশ্যই হবে বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি, আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই, অবশ্যই বিচার হবে। কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না, তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এটা একটা প্রক্রিয়া যেটা চলবে এবং সেটাকে অবশ্যই আমরা শেষ করব, এ ব্যাপার কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ ভারত সীমান্ত ইস্যুতে শক্ত অবস্থান নেয় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ আমলে দিল্লির সঙ্গে করা সব চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব। এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল, কিন্তু সেটা জনসমক্ষে উপস্থিত করা উচিত। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সূচি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। দুপুরে ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ইসি সচিব। বলেন, নির্বাচন আয়োজনে ইউএনডিপির কাছে প্রযুক্তিগত ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চাওয়া হয়েছে। জবাবে চাহিদা মতো সহযোগিতা দিতে চেয়েছে তারা। এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করতে সহযোগিতা দেবে ইউএনডিপি। মঙ্গলবার সকাল 11টায় নির্বাচন কমিশনে আসে ইউএনডিপির 5 সদস্যের প্রতিনিধি দল। আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা নিয়ে কমিশন ও কর্মকর্তাদের সঙ্গে 3 দফায় প্রায় 2.5 ঘণ্টা ব্যাপী বৈঠক করেন তারা। ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হলে তা গ্রহণ করে ইউএনডিপি। বৈঠক শেষে ইউএনডিপির প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহায়তার পাশাপাশি তথ্য প্রযুক্তি, ইসির সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে নির্বাচন কমিশনকে সহায়তা করবেন তারা। Some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. পরে কমিশন সচিব জানান, নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা নিয়ে পর্যালোচনা করে 10 দিনের মধ্যে ইসিকে বিস্তারিত জানাবে ইউএনডিপি। প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচিকে ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনার যারা বলেছেন যে আমাদের যে চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে ইউএনডিপির জন্য অস্থায়ীভাবে অফিসের ব্যবস্থা করেছে ইসি। ঘরে না আসতে দিলে ঘরের কাজটা করাবো কি করে? কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্টের বিপ্লবীরা যখন লিখিত দালিলিক স্বীকৃতির জন্য অপেক্ষা করছে, তখন রাষ্ট্রযন্ত্র ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগ কর্মসূচিতে একথা বলেন তিনি। একই কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন হুঁশিয়ারি দেন, বুধবারের মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সহ 7 দফা দাবিতে সরব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নবম দিনের মতো দেশের বিভিন্ন জনপদে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠন দুটি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসংযোগে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ সংগঠন দুটির সদস্যরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে। বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। একই অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বুধবারের মধ্যে সরকারকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামার ইঙ্গিত দেন তিনি। এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধা সহ বেশ কয়েকটি জেলায় 7 দফা দাবি সহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 10টা অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া খালাস পেয়েছেন আরও 4 জন। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী সহ 4 জন মারা যাওয়ায় তাদের সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জনের যাবজ্জীবনের সাজা কমিয়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। এ রায় সন্তুষ্ট আসামি পক্ষ। রায়ের পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমর্থকদের। 10টা অস্ত্র আটকের ঘটনায় চোরাচালান মামলায় গত মাসে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এবার একই ঘটনায় অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন তিনি। এই 5 জন যাদের সাজা হয়েছে তার মধ্যে পরেশ বড়ুয়ার সাজা হয়েছে 14 বছর, 4 জনকে প্রত্যেককে 10 বছর করে সাজা দিয়েছেন। ইতোমধ্যে যে সময়টুকু তারা খেটেছেন এটি তাদের জেল খাটার পরিপূর্ণ যে মেয়াদ আছে তার থেকে বাদ যাবে। এই জন্য তাদেরও মুক্তি পেতে কোনো বাধা থাকবে না। 78 দিন রিমান্ডে রাখা অবস্থায় ওনাকে বারবার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছে তিনি যেন তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জবানবন্দি প্রদান করেন এবং তাকে এইভাবেও প্রেসার করা হয়েছে যে তিনি যেন বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িত করে স্টেটমেন্ট দেন, তবে তাকে আসামি করা হবে না, সাক্ষী করা হবে। তিনি এই ধরনের স্টেটমেন্ট দিতে রাজি হননি। তিনি বলেছেন যে তাকে এই মামলায় আসামি করার পিছনে এইটাই মূল কারণ। এবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করল দুদক। এ নিয়ে গত 3 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা করেছে সংস্থাটি। আর প্রথমবারের মতো দুদকের মামলায় আসামি হলেন সজীব ওয়াজেদ জয়। আলাদা মামলায় হাসিনা জয় সহ রাজুক সংশ্লিষ্ট 23 জনকে আসামি করা হয়েছে। পূর্বাচল নতুন শহরে রাজুক থেকে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট গ্রহণের ঘটনায় দুদক গেল 2 দিনে 4 মামলায় শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করেছিল। মঙ্গলবার নিয়ম ভেঙে প্লট গ্রহণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করল দুদক। এজাহারে বলা হয়েছে প্লট বরাদ্দের নির্ধারিত সময় ও ফর্মে কোনো আবেদন করেননি শেখ হাসিনা। এছাড়া বিধি মোতাবেক সুদাসদন সহ রাজধানীতে তার সন্তান ও পরিবারের নামে প্লট বা বাড়ি থাকার পরও তিনি নিয়ম ভেঙে প্লট গ্রহণ করেন। ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ সাজসে প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে মামলা রুজু হয়েছে। একই অভিযোগে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। পৃথক 2 মামলায় আসামি 23 জন। দুদক বলছে অনুসন্ধানকালে শেখ পরিবার পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য, এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। মামলা তদন্তকালে অন্য কারো সম্পৃক্ততা পেলে তাদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সম্পদ বিবরণী দাখিল না করায় দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক উপপরিচালক গোলাম মাওলার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আদালতে নেওয়া হলে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এস.কে সুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেওয়ায় গত 23 ডিসেম্বর সুরসহ পরিবারের বিরুদ্ধে নন সাবমিশন মামলা করে দুদক। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এস.কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। ওই বছরের মার্চে তাকে তলব করা হয়। ঘুষ নেওয়ার সময় ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের এক কর্মকর্তাকে হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানায় জেলা শহরের এক বাসিন্দা পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। কিছু জটিলতা থাকায় সহকারী পরিচালক বিষয়টি সমাধানে তাকে সহকারী হিসাব রক্ষক ফারুক আহমেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। সমস্যা সমাধানে ফারুক আহমেদ 50,000 টাকা দাবি করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে দুদকের একটি দল গোপনে পাসপোর্ট অফিসের পাশে অবস্থান নেয়। সেখানে টাকা লেনদেনের সময় ফারুক আহমেদকে হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা হয়েছে। আশেপাশে এই এলাকায় ছদ্মবেশে অবস্থান গ্রহণ করি। তো আজকে উনি যে 50,000 টাকা দাবি কিন্তু সেটা প্রথম কিস্তি 20,000 টাকা নিতে এসেছিলেন এবং 20,000 টাকা সহ আমরা তাদেরকে হাতে নাতে গ্রেফতার করি। এইচএমভি ভাইরাস প্রতিরোধে নড়ে চড়ে বসেছে স্থলবন্দর কর্তৃপক্ষ। ভারত ফেরত যাত্রীদের দেশে ঢোকার আগেই করা হচ্ছে নানা পরীক্ষা।
তবে ধীরগতির কারণে পড়তে হচ্ছে ভোগান্তিতে। তবে এখনও পণ্যবাহী ভারতীয় ট্রাক চালক হেলপাররা আসেননি টেস্টের আওতায়। ইমিগ্রেশনে অপেক্ষায় পাসপোর্টধারী যাত্রীরা। AHMP ভাইরাস রোধে ভারত থেকে আসা যাত্রীদের করা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গত ৮ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে মাস্ক পরাসহ ৭টি নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি পায় বন্দরের ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তোড়জোড় চলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। ভারত থেকে দেশে ফেরা পাসপোর্ট যাত্রীদের জ্বর সর্দি সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা খতিয়ে দেখে দেওয়া হচ্ছে ছাড়পত্র। যদি কোনো যাত্রীর শরীরে ভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায় সেক্ষেত্রে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে বলে জানিয়েছে মেডিকেল টিম বসিয়েছি। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া যে নির্দেশনাগুলো এগুলো যেন প্রত্যেকটা পাসপোর্টধারী যাত্রী মেনে চলে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি। কোনোটা যদি আমাদের কাছে সন্দেহভাজন মনে হয় সেটার জন্য পরবর্তী অবস্থার জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করছি। তবে অনেকেই জানেন না নতুন এই ভাইরাস সম্পর্কে। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করেন সচেতন যাত্রীরা। পাশাপাশি সচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় স্বস্তি প্রকাশ করেন দুদেশে যাতায়াতকারীরা। HMP ভাইরাসের ডাক্তার আগে ছিল না, ইদানিং কাল থেকে বসছে, এজন্য আমরাও স্বাস্থ্যবিধি মানতেছি। সবাই আমরা যদি সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে যদি চলি, তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। ভাইরাসের নতুনের জন্য যে দূরত্ব বজায় রাখা দরকার সকলেই বজায় রাখছে, এটা আমার জন্য ভালোই লাগছে। এছাড়া প্রত্যেকটি বন্দর দিয়েই দেশে প্রবেশের আগে মাস্ক পরিধান ও হাত ধোয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম। বুধবার স্টিয়ারিং কমিটির মিটিংয়ে 3 দফা নিয়ে আলোচনা হবে বলে জানান উপাচার্য। অনশন থেকে সরে এলেও দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে কারণে সকাল থেকেই বন্ধ ছিল সবগুলো বিভাগের ক্লাস ও পরীক্ষা। দ্বিতীয় ক্যাম্পাস যেটা কেরানীগঞ্জে অবস্থিত, সেই ক্যাম্পাস সম্পূর্ণরূপে সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে হবে। আমাদের পুরান ঢাকার হাবিবুর রহমান হল এবং বাণী ভবনের কাজ স্টিল বেস নির্মাণ করার অনুমতি দিবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা বুধবার অনুষ্ঠিত হবে। সেই সভায় দাবি পূরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন জোরদারের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের দাবি পূরণে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যতক্ষণ অবধি হচ্ছে আমরা এর সঠিক সুরাহা না পাবো ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 40টি বিভাগে প্রায় 18,000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আবাসন ও স্থাপনা সংক্রান্ত নানা দাবিতে বিগত বছরগুলোতেও একাধিকবার রাস্তায় নামতে হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এই ধারাবাহিকতার ইতি টানতে চায় বর্তমান আন্দোলনকারীরা। বুধবারের সভায় তাদের 3 দফা দাবির পরিপূর্ণ বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদী তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব প্রত্যাহারে বিসিবিকে 3 দিনের আলটিমেটাম ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের। নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি, বৈঠকে বসতে চান সভাপতির সঙ্গে। চাকরি পুনর্বহালের দাবিতে আমরণ অনশনে পুলিশের 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা। বিকেল থেকে সচিবালয়ের সামনে অনশন শুরু করেন তারা। চট বিছিয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন নারীসহ 25 জনের মতো অব্যাহতিপ্রাপ্ত এসআই। এর আগে সোমবার 3 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে ঢুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে দাবি পূরণে কোনো আশ্বাস না পেয়ে বিকেল থেকে আমরণ অনশনে বসেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। পরিশ্রম করার পর কঠোর এই ট্রেনিং এর পরে সবাই মনে করে যে আমার কাঁধে র্যাঙ্ক ব্যাচ যেদিন উঠবে ওই দিন আমি সসম্মানে সাদার গেট থেকে পার হব। আমাদের পুনর্বহাল করা হবে বা আমাদের নিয়ে কোনো ভাবা হবে যেটা গেজেট আকারে অথবা প্রেস ব্রিফ করে যদি না বলেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। সবাই আমাদের আমরণ অনশনের কর্মসূচির সাথে সবাই একমত। সবার মতামত নিয়েই গতকালকে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেউ আমাদেরকে সাহায্য করতে আসছে না, সে কারণে আমরা এখন আমাদের সব হারিয়ে ফেলেছি। এখন আমরা মৃত্যু পর্যন্ত যদি এখানে থাকি আমাদের তাতে কোনো যায় আসে না। সমসাময়িক ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। আপনার স্বৈরাচার সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল,
তাদেরকে আপনারা তাদের সঙ্গে কথা বলেছেন কিনা, পাশাপাশি কোনো বাম রাজনৈতিক দলগুলো আছে এদের তার সঙ্গে আপনাদের কথা হচ্ছে কিনা এই বিষয়ে একটু জানতে ধন্যবাদ। গত তিনটি নির্বাচনে বলতে 18 সাল ইলেকশনে তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে। তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট, যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি, এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না। আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে, বামপন্থী সংগঠনগুলো আছে অনেক, কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে। ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরও বামপন্থী যারা সংগঠন আছে, বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে, সবার সাথেই কথা হবে। যারা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষশক্তি, গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে, তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব। সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না, রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব। একটা দিন সময় আছে, আমি একটু সুনির্দিষ্ট করে বলি, যেমন কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, এটা হচ্ছে প্রাচীন একটা বাম রাজনৈতিক দল, এই দলটার সঙ্গে আপনাদের কোনো কথা হচ্ছে কিনা? বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে, ঠিক আছে, এটা তো তর্কের বিষয় না। বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সবাই।